জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি তৌহিদুর রহমান। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে ৫ মরদেহের পরিচয় মিলেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৯ বছরের ৩ শিক্ষার্থী ও ২৮ বছরের ২ নারীর পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। পরে সিএমএইচ থেকে মরদেহ রাতে হস্তান্তর করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাত ৮টার পর ব্রিফিংয়ে জাতীয় বার্নের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন জানান, গেল ২৪ ঘণ্টায় জাতীয় বার্নে আরও ২ জন মাহতাব ও মাহিয়ার মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক ৬ জন, আইসিইউতে রয়েছেন ৮ জন। এছাড়া কেবিনে স্থানান্তর করা হয়েছে ১৩ জনকে। সব মিলিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত এই ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৪ বছরের মাহতাব ও ১৫ বছরের মাহিয়ার মৃত্যু হয়েছে। ক্রিটিক্যাল অবস্থায় আমরা যেটা গতকালকে বলেছিলাম যে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন ৮ জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা ৬ জনে আছে, কারণ যেহেতু ২ জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে ১৩ জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এখন টিভিকে দেয়া এক ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেন তিনি। যেগুলো আনআইডেন্টিফাইড বা মিসিং বলছিলাম, সো এভরিথিং ইজ নাও ক্লিয়ার। ঠিক আছে, আপনি যেটা জানতে চাচ্ছিলেন ওই জন্য বলতেছি স্যার। মানে তাহলে কি আমরা মানে এইটা কি বলতে পারি যে মাইলস্টোন কর্তৃপক্ষ বলছে যে এখন আর মিসিং কেউ নেই, এটা কি এখনই বলা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে মিসিং কেউ আমাদের সাথে নাই, কারণ ডিএনএ টেস্ট হওয়ার পরে আমাদের ওর মধ্যে ২ জন গার্ডিয়ান আছে, তাদের হয়তো ফ্যামিলি নিয়ে গেছে, কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরটা ট্র্যাক করতেছি। হ্যাঁ, তো ওদেরকে নিয়ে আসছে, এটা আমরা জানি আর কি। হ্যাঁ, আমাদের লিস্টে আর এখন আননোন কেউ নাই, মিসিং কেউ নাই। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ২ শিক্ষক মাহেরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের উপরে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন শিক্ষক মেহরিন ও মাসুকা। কাল মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের জন্য বিশেষ প্রার্থনাও সিদ্ধান্ত হয় সভায়। সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান, এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে। আপনি অ্যাবসলিউটলি শিওর থাকলে সরকারকে জানান। আর আমরা তো ওইখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি। ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল অথরিটি কিছু বলছে না। এটা একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা। তো লঞ্চ ডুবি বা একটা গোপন মানে এমন জায়গা না যেখানে লুকানো থাকবে। এটা স্কুলের রেজিস্টার আছে, প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে। যাত্রাবাড়ী থানার আবুল কাইয়ুম হত্যা মামলার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন সিএমএম আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে আদালতে তোলা হয়। পরে কোন রিমান্ড বা জামিন আবেদন না করলেও শুনানি শেষে খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে এবিএম খায়রুল হককে সকালে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন খায়রুল হক। অবসরের পর আওয়ামী সরকারের আশীর্বাদে দীর্ঘ ১ যুগ আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। ১৭টা বছর উনি বিচারপতি দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম, হত্যা এবং আয়নাঘর তৈরি হয়েছে উনার বদলতে হয়েছে। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারত না। উন্নয়ন শুধু রাজধানী কেন্দ্রিক নয়, প্রতিটি জেলায় উন্নয়নের সুষম বণ্টন করতে হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তমঞ্চে সমাবেশে যোগ দিয়ে কথা বলেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে সমাবেশ সারা দেশে গ্যাস সরবরাহ করা হলেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এ ধরনের বৈষম্য আর সহ্য করা হবে না হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ২৪তম দিনের সমাবেশে যোগ দিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কড়া সমালোচনা করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বলেন, অন্তর্বর্তী সরকার যার হাতে স্বাস্থ্য ব্যবস্থায় দায়িত্ব দিয়েছেন তিনি বাংলায় অনার্স। দেশের মানুষ যে উন্নয়নের স্বপ্ন দেখেছিল তা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এর আগে 11:15টার দিকে সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। এ সময় এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে পদযাত্রায় অংশ নেন আশপাশের উপজেলার নেতাকর্মীরা। এছাড়া দিনের শুরুতেই 22 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে বাংলায় অনার্স। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, একটা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টাকে দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে। বাংলাদেশে কি কোনো ডাক্তার ছিল না? এই তিতাস গ্যাস ঢাকা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। আমরা সেই উন্নয়নের রাষ্ট্র চাই না যেখানে নিজের জনগণ, নিজের এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয় এবং শুধু কেন্দ্র সেই উন্নয়ন পায়। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিশন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্ত অনুসারে এই কমিশন আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। কর্মচারী আছেন তাদের পে স্কেল 2015 সালে হয়েছিল, এটার পরে 10 বছর পরে নতুন পে স্কেল হলো। এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8%-এ নিয়ে এসেছি। এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর এদের 6 মাস এনাদের কর্ম সময়। সমালোচনার মুখে কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে। পোশাক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারির খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলে তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জনপরিসরে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদেশে অবস্থানরত স্বয়ং গভর্নর। পরে তার হস্তক্ষেপে পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করা হয়। নির্দেশনায় ছোট হাতা, ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস ছাড়াও জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছিল। নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনার ব্যাপারেও সতর্ক করা হয় এতে। কোনো নাগরিককে গ্রেফতারের আগে সংশ্লিষ্ট পুলিশ সদস্য বা সংস্থার কর্মকর্তার পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে কাউকে গ্রেফতারের আগে পুলিশ ও সংস্থার পরিচয় প্রদান ও 12 ঘন্টার মধ্যে অপরাধীর স্বজনদের জানানো বাধ্যতামূলক করা হয়েছে। যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন, আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি, আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন, এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে 54-এ গ্রেফতার করলো, এবং এখানে ক্যাটাগরিক্যালি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে।
বিবিসির পর শেখ হাসিনার হত্যার নির্দেশে ফোন রেকর্ডের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল। ওই ফোনালাপে ছাত্রদের উপর মারণাস্ত্র প্রয়োগ এবং হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায়, শেখ হাসিনা তার গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের উপর গুলি করার নির্দেশ দেন। ছাত্রদের দমাতে পরিচালিত অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন ডাউন। যদিও এসব অডিওর ঘটনা সবই অস্বীকার করেছে শেখ হাসিনা। এছাড়া রংপুরে আবু সাইদের মরদেহর ময়নাতদন্ত করা নিয়েও তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা হস্তক্ষেপ করেন। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা। রংপুর মেডিকেলে ফোন করে আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের ক্ষতি করেছেন, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 বছর পর হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ায় স্বাগত জানান তিনি। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব। তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল, এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। নির্বাচনের আগে জুলাই আন্দোলনে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জামায়াতের ইসলামের সিলেট মহানগর শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, মৌলিক সংস্কার শেষে আগামী বছরের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন। তবে সংস্কার ছাড়া আগের মতো নির্বাচন হলে তা জাতির জন্য গভীর বেদনার কারণ হবে। এছাড়া জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় সরকারের সমালোচনা করেন তিনি। এ সময় চাঁদাবাজ ও সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানোর সঙ্গে জড়িতদের ভিক্ষুকের চেয়েও নিকৃষ্ট বলে মন্তব্য করেন তিনি। আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। আমরা এটা দেখতেও চাই না, আমরা এটা হতে দিতেও পারি না। এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার। আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ করা সম্ভব নয়, কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, শুল্ক কমানোর জন্য কোনো লবিস্ট নিয়োগ করবে না বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। আমরা গত পরশুদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি এটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় ভারত, চীন ও সিঙ্গাপুর চিকিৎসা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। ব্রহ্মপুত্রের উজানে চীনের হাইড্রো পাওয়ার নির্মাণে বাংলাদেশের ক্ষতি কম হবে বলেও জানান তিনি। বলেন, কোনো দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল হবে না বাংলাদেশ। মার্কিন শুল্ক কমাতে দেশটির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। নেগোসিয়েশন এখনো শেষ হয়নি, আপনারা জানেন সেটা। মাঝপথে আমি একটা কথা বলা উচিত হবে না যেটা কোনো সমস্যার সৃষ্টি করতে পারে নেগোসিয়েশন প্রসেসে। একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার যেটা করার সিস্টেম, ওইটাতে তারা যাচ্ছে না। এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন।
অনেকটাই ওই কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন পানির প্রবাহটাকে, এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই আমাদের এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, পুলিশের উপর হামলা ও ভাঙচুর সহ 5 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। নেত্রকোনায় বেলা 11:30টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী। জানান, মোট 5টি মামলায় আজ বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণের শুনানির দিন ধার্য ছিল। এতে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বের একটি দল। এদিকে আলোচিত এই মামলায় শুনানি কেন্দ্র করে আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। এ সময় আদালতে আসা বিচার প্রার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। নেত্রকোনার পূর্বধলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর শ্বাসনালী কেটে হত্যার দায়ে রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামি রাসেল মিয়াকে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাফিজুর রহমান। আদালত সূত্র জানা গেছে, স্বামী বিজিবিতে চাকরি করার কারণে নেত্রকোনার পূর্বধরলা উপজেলার বড় বোন ফেরদৌসী আক্তার বাড়িতেই থাকতেন গৃহবধূ লিপি আক্তার। বড় বোনের বাসায় থাকার সুবাদে দেবর রাসেল মিয়া বিভিন্নভাবে তাকে প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে বিষয়টি লিপি তার পরিবারের সদস্যদের জানায়। এর জেরেই 2020 সালের 3 অক্টোবর রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে লিপি আক্তারের গলা কেটে হত্যা করে রাসেল মিয়া। নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলায় অভিযুক্ত অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 2023-এর ফেব্রুয়ারির শেষ দিকে নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া সহ আরও 2 জন। এরপর গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের 31 মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই এই ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। এই ঘটনায় পালিয়ে দুবাই চলে যায় আসামি মহসিন। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। এছাড়া নেত্রকোনায় 2 বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের করিমপুরে ঢাকামুখী রয়্যাল পরিবহনের সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। এছাড়া আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এদিকে সকাল 7:30টার দিকে নেত্রকোনা সদরের ঠাকুরাকুন এলাকায় যাত্রীবাহী 2 বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাস দুটি। দুর্ঘটনায় আহত হন অন্তত 20 যাত্রী। তাদের মধ্যে আশঙ্কাজনক 3 যাত্রীকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর মাঝপথ থেকে আবারও চট্টগ্রামে ফিরে এসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। তবে বিমানটি থাকা 287 যাত্রী নিরাপদ রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, BG-148 নামের এই ফ্লাইটটি সকাল 7:15 দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর 8:37 বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে মাঝপথে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয় 25 মিনিট পর বিমানটি আবারও চট্টগ্রামে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে।
বর্তমানে বিমানটি চট্টগ্রাম বন্দরে বে 8-এ রাখা হয়েছে। পরবর্তীতে 287 জন যাত্রীকে সকাল 10:50 ঢাকাগামী বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। গণঅভ্যুত্থান চলাকালে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত কলেজ ছাত্র হৃদয়ের মরদেহের সন্ধানে তুরাগ নদীতে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল 10টায় তুরাগ নদীর কড্ডা ব্রিজ এলাকায় শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় 5 ঘন্টা চেষ্টা করেও হৃদয়ের মরদেহের সন্ধান মেলেনি। তবে নদীতে তীব্র স্রোত ও ঘোলা পানির কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, 5 আগস্ট গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের কোনাবাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন কলেজ ছাত্র শিক্ষার্থী হৃদয়। হত্যাকাণ্ডের প্রায় 1 বছর হলেও এখনও মরদেহের সন্ধান পায়নি স্বজনরা। পরে তার পরিবারের পক্ষ থেকে মামলা করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত কার্যক্রম শুরু করে। এর অংশ হিসেবে মরদেহের সন্ধানে তুরাগ নদীতে উদ্ধার অভিযানের নামে ফায়ার সার্ভিস। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়ন দেশের 12 সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততা সহ 15 ক্যাটাগরিতে সূচক বিবেচনায় এ মূল্যায়ন করে সরকার। 2024-25 অর্থবছরে এসব ক্যাটাগরিতে দেশ সেরা হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত 26 ও 27 ফেব্রুয়ারি সূচকগুলোর উপর ভিত্তি করে সিটি গভর্নেন্স মূল্যায়ন করা হয়। 15টি সূচকের আলোকে পরিচালিত দ্বিতীয় সিটি গভর্নেন্স মূল্যায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রথম স্থান অর্জন করে, যা ধারাবাহিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। শরীয়তপুরের জাজিরায় ফের নদী ভাঙনের শিকার পদ্মা নদীর তীর। এবার ভাঙল ছাত্তার মাতবর বাজারের 30 মিটার এলাকার। বৃহস্পতিবার সকাল থেকে এলাকার দোকানঘর সরানোর কাজে ব্যস্ত ব্যবসায়ীরা। এর আগে বুধবার সন্ধ্যার ভাঙনে সরিয়ে নেওয়া হয়েছে বাজারের 10টি দোকানঘর। এ নিয়ে জাজিরা পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের 550 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। এই পর্যন্ত বাজারের 33টি দোকানঘর আর অর্ধশত বসতঘর সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মা তীরবর্তী 4টি গ্রামের অন্তত 600 বাসিন্দা। এদিকে শুরু থেকেই ভাঙন রোধে চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয় ভাঙন কবলিত অংশে। যদি এই ভাঙিয়ে জায়গা, তো আমি কোথায় যাব আর কিভাবে চলবো? আমার না খায়া মরতে হবে। আমাদের একবার দোকানের কাছে নদী এসে বসে, এখন আমরা কোথায় যাব? এখন দিশেহারা, এখন মানে কোথায় যায় আশ্রয় নিব, আমাদের সেই জায়গাটুকু এখন নাই। বাজারে ঘর দরজা উঠেছিলাম, আজকে নদীর ভাঙনে আমাদের এই ঘর দরজা সরাইতে হইতেছে। যদি সরকার কোনো সাহায্য করে তো এই নদী ভাঙন ফিরিতে পারে, এই বাঁধ দিলে, এছাড়া উপায় নেই। রাঙামাটির বাঘাইহাট সাজেক সড়কের 4 স্থানে পাহাড় ধসের ঘটনায় 9 ঘন্টা সড়ক পথ বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে যান চলাচল। এতে সাজেকের আটকে পড়া 6 শতাধিক পর্যটক ফিরতে শুরু করেছেন গন্তব্যে। বৃহস্পতিবার ভোরে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সাজেক সড়কের চম্পাতলি ও নান্দারাম নামক এলাকায় এই ঘটনা ঘটে। এর মধ্যে চাম্পাতলিতে প্রায় 50 মিটার সড়ক এবং নান্দারাম এলাকার 3টি সড়কের কিছু অংশ পাহাড় ধসে সম্পূর্ণভাবে মাটি দিয়ে ভরাট হয়ে যায়। খবর পেয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মাটির সরানোর কাজ শুরু করে। পরে যোগ দেয় সেনাবাহিনী এবং বিজিবি। তবে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় মাটি সরাতে কিছু বেগ পেতে হয়েছে। অবশেষে 9 ঘন্টা পর সড়কের মাটি সরিয়ে চলাচলের যোগ্য করা হয়। এর ফলে আটকে পড়া 6 শতাধিক পর্যটক ফিরতে শুরু করেছেন গন্তব্যে। জুলাই গণঅভ্যুত্থানে শেরপুরে 3 ছাত্র হত্যা মামলার চার্জশিটে
প্রকৃত খুনিদের অব্যাহতি এবং নিরপরাধ ব্যক্তিদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে চার্জশিট প্রেরণের অভিযোগে প্রতিবাদ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের থানা মোড়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেরপুর জেলায় ৩ জন শহীদ হয়েছেন। ওই ঘটনায় ৩টি হত্যা মামলায় আদালতে দাখিল করা চার্জশিটে কয়েকজন প্রকৃত আসামিকে বাদ দেওয়া হয়েছে। একই সাথে নিরীহ অনেক কৃষক শ্রমিক নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থের বিনিময়ে দেয়া এই মিথ্যা চার্জশিট বাতিল দাবিতে জানায় তারা, না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে দিনাজপুরের হিলিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হিলি 4 মাথা মোড়ে মানববন্ধনে কর্মসূচির আয়োজন করে হাকিমপুর কিন্ডারগার্টেন সোসাইটি। এতে অংশগ্রহণ করেন উপজেলার 19টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বক্তারা নতুন পরিপত্র জারি করার মধ্য দিয়ে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার দাবি জানান। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হলো 3 দিনের নবম বাংলাদেশের লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো 2025। বৃহস্পতিবার শুরু হওয়া আন্তর্জাতিক এই প্রদর্শনী চলবে 26 জুলাই পর্যন্ত। বিকালে আন্তর্জাতিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রদর্শনীতে 20টিরও বেশি দেশ থেকে অংশ নিচ্ছে প্রায় 300 কোম্পানি, যারা চামড়া ও জুতা শিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ প্রদর্শন করছে। এতে রয়েছে রোবোটিক কাটিং মেশিন, ইকো ফ্রেন্ডলি ট্রেনিং প্রযুক্তি, ইনোভেটিভ সোল ডিজাইন ও সাস্টেইনেবল উপকরণ। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় উদ্বোধন করা হয়েছে বিনস অ্যান্ড আরোমা কফি শপের 4র্থ শাখা। বৃহস্পতিবার বিকেলে নতুন শাখাটির উদ্বোধন করেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিনস অ্যান্ড আরোমা কফির চেয়ারম্যান ডক্টর তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আখলাক আহমেদ, পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ এবং এম আহাদুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং কফি প্রেমীরা। নতুন শাখার উদ্বোধন উপলক্ষে বিনস অ্যান্ড আরোমা চালু করেছে বিশেষ মেনু, যার মধ্যে পাম্পকিন লেটে ইতোমধ্যে অতিথিদের দারুণভাবে আকৃষ্ট করেছে। অনাহার ও অপুষ্টিতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 10 ফিলিস্তিনি। এতে যুদ্ধ শুরুর পর অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রিসেন্ট দুর্ভিক্ষের জন্য ইসরায়েলকে দায়ী করলেও নেতানিয়াহু প্রশাসন দায় চাপাচ্ছে হামাসের উপর। বুধবার দিনভর ইসরায়েলি হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন আরও 77 ফিলিস্তিনি, যার মধ্যে ত্রাণ প্রত্যাশী ছিলেন বেশ কয়েকজন। এদিকে 2.5 সপ্তাহ পর কাতারের যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা করছে হামাস ইসরায়েল। ইতিমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পাঠানো হয়েছে তেল আবিবের কাছে, যা পর্যালোচনা করছে নেতানিয়াহু সরকার। এএফপি বলছে, ত্রাণ প্রবেশের স্থান, ইসরায়েলি সেনাবাহিনী মুক্ত অঞ্চল ও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার বিষয়ে সংশোধনী দিয়েছে হামাস। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য স্টিভ উইটকফের মধ্যপ্রাচ্য সফরের কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজা গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছে ব্রাজিল। বিষয়টি নিশ্চিত করেছে খোদ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না। ব্রাজিল বিশ্বাস করে নৈতিক ও রাজনৈতিক অস্পষ্টতার মাধ্যমে ইসরায়েলকে দায়মুক্ত দেয়া হচ্ছে। এতে গাজা ও পশ্চিম তীরে গণহত্যা অব্যাহত রাখছে ইসরায়েল। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলায় যোগ দিতে আদালতের কাছে আবেদন করেছে স্পেন, তুরস্ক ও আয়ারল্যান্ড। অথচ ইসরায়েলকে এখনও সমর্থন দিয়ে যাচ্ছে প্রতিবেশী আর্জেন্টিনা। সম্প্রতি গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় আর্জেন্টাইন বংশোদ্ভূত পাদ্রী নিহত হবার পর সমালোচনা শুরু হলে উদ্বেগ জানালেও নিন্দা প্রকাশ থেকে বিরত ছিল হ্যাভিয়ের মিলেই সরকার। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বিধ্বস্ত হওয়া বিমানের ৪৯ আরোহীর কেউই জীবিত নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাশিয়ার ফার ইস্ট অঞ্চল থেকে AN-24 বিমানটি সাইবেরিয়ার যাওয়ার পর কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি গন্তব্য ছিল চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্টা শহরের দিকে। ৫৭০ কিলোমিটারের স্বল্প দৈর্ঘ্যের এই যাত্রায় বিমানটি সাইবেরিয়া যাওয়ার পরই বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম RT। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় পাইলট রানওয়ে স্পষ্টভাবে না দেখায় বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার বিমানের ধ্বংসাবশেষের খোঁজে এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে রাশিয়ার উদ্ধারকর্মীরা। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে থাইল্যান্ডের ১২ জন, যাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও ১ জন সেনা সদস্য। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। বৃহস্পতিবার থাইল্যান্ডের অভ্যন্তরে কম্বোডিয়ার সেনারা ভারী সব অস্ত্র নিয়ে সরাসরি আক্রমণ করে বলে অভিযোগ দেশটির সামরিক বাহিনীর। সে সময় তারা আর্টিলারি শেল ও দূরপাল্লার BM-21 রকেট দিয়ে হামলা চালায় বলেও জানায় তারা। অপরদিকে কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড প্রথমে F-16 দিয়ে কম্বোডিয়ার আক্রমণ করায় এর শোধ নিতে থাই সেনাদের উপর হামলা চালিয়েছে তারা। গত বুধবার সীমান্তে থাকা মাইন বিস্ফোরণে এক থাই সেনার পা হারানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা। দুদেশের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে থাইল্যান্ড সীমান্তের ৮৬টি গ্রামের প্রায় ৪০,০০০ বাসিন্দা নিরাপদে সরিয়ে নেওয়াছে স্থানীয় প্রশাসন। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। ইউরোপের বাজারে মার্কিন বাণিজ্য সম্প্রসারণে উদ্দেশ্যে শিগগিরই EU-ভুক্ত দেশগুলোর উপরও শুল্ক হার কমানো হবে বলে জানান ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি জোরদারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না পৌঁছালে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি সংস্থাটির। এদিকে শুল্ক ইস্যুতে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা থাকলেও সময়সূচি দ্বন্দ্বে তা স্থগিত হয়েছে। ট্রাম্প প্রশাসনকে $20 কোটি জরিমানা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এর বিনিময়ে বিশ্ববিদ্যালয়টির আটকে থাকা তহবিল পুনরুদ্ধার করা হবে। এ বিষয়ে তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এক বিবৃতিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের হয়রানির বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে নিষ্পত্তি করতে আগ্রহী তারা। আগামী ৩ বছরের মধ্যে $20 কোটি জরিমানাও দিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয়টি। চুক্তি শর্ত অনুযায়ী গেল মার্চে বন্ধ ও স্থগিত হওয়া ফেডারেল সরকারের অনুদানের একটি বিশাল অংশ পুনর্বহাল করা হবে। বর্তমান এবং ভবিষ্যতের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি ডলার অনুদান পাবে। ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের জন্য কয়েক ডজন শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার একদিন পরই এই ঘোষণা আসলো।
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের অসাংবিধানিক বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। এর রায়ে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ কার্যকর বন্ধে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে গোটা দেশকে প্রভাবিত করে এমন আদেশ জারির ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতাকে সীমিত করে মার্কিন সুপ্রিম কোর্ট। তবে ফেডারেল আপিল আদালত জানান, কয়েকটি অঙ্গরাজ্যের মামলার প্রেক্ষিতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়ে কোনো আইন ভঙ্গ করেনি নিম্ন আদালত। মার্কিন সংবিধানের 14শ সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষ মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত হবেন। বিশ্ব মানচিত্রে নাম নেই এমন দেশের দূতাবাস খুলে প্রতারণার অভিযোগে ভারতের গাজিয়াবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার গ্রেপ্তার করা ওই ভুয়া রাষ্ট্রদূতের নাম হর্ষবর্ধন জৈন। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে, 48 বছর বয়সী ওই ব্যক্তি গাজিয়াবাদে একটি বাড়ি ভাড়া করে সেখান থেকে ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন। পুলিশ আরও জানিয়েছে, তথাকথিত ওয়েস্ট আর্কটিকা, সাবোরাগা, পলভিয়া এবং লোডোনিয়ার মতো দেশের রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন ওই ব্যক্তি। গ্রেপ্তারের সময় আপত্তিকর সামগ্রী ও গাড়ি জব্দ করা হয়েছে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।